সৌমেন সরকার, আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদন। আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা একটু ইন্টারেস্টিং এবং বলতে পারেন একটু যুগান্তকারী তো বটেই। সেটা হচ্ছে যে মহিলাদের জন্য সংসদ এবং বিধানসভাগুলোতে যে ওমেন্স রিজার্ভেশন বিল নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে। ব্যাপারটা বিস্তৃত, কিন্তু এর স্ট্যাটিস্টিক্যাল, পলিটিক্যাল এবং আরও অন্যান্য ইন্টেলেকচুয়াল এবং সোশ্যাল অনেক রকমভাবেই ব্যাপারটাকে অ্যানালাইজ করা যায়, কিন্তু ব্যাপারটাকে তো মানতেই হবে যে এটা অত্যন্ত যুগান্তকারী ঘটনা। যাই হোক, সেইভাবে ভূমিকা না করে আগে গোটা ব্যাপারটা একটুখানি দেখে নিই যে কি ঘটেছে, তারপরে বিস্তৃত আলোচনায় আসি। একটা বিল সংসদে আনা হয়েছে, যে বিলটাকে চলতি ভাষায় বলা হচ্ছে ওমেন্স রিজার্ভেশন বিল 2023। এর পোশাকি নাম হচ্ছে দি কনস্টিটিউশন 128 অ্যামেন্ডমেন্ট বিল 2023। এবছর 11ই অগাস্ট বর্ষাকালীন যে অধিবেশন পার্লামেন্টের ছিল সেটা শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরেই আবার একটা ঘোষণা করা হয় যে সংসদে একটা বিশেষ অধিবেশন বসবে 18 থেকে 22শে সেপ্টেম্বর, এবং তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সরকারি বিল নিয়েই আলোচনা হবে। সবাই ভাবছিল যে কি ব্যাপার, তারপরে দেখা গেল যে 20শে সেপ্টেম্বর 2023 যে বিশেষ যে অধিবেশন ডাকা হয়েছিল তাতে একটা বিল নিয়ে আসা হলো 124/2023। লোকসভাতে এলো 20th সেপ্টেম্বর। আসলে সেটা এই মহিলা বিল, এবং লোকসভাতে সেটা 454 এবং 2 ভোটে 454 পক্ষে এবং 2 ভোট বিপক্ষে বিলটি পাশ হয়ে যায়। এবং তারপরের দিন 21 সেপ্টেম্বর বিলটি রাজ্যসভাতে পেশ হয়, এবং রাজ্যসভাতেও এটাকে সর্বসম্মতভাবে 214 পক্ষে এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি, অর্থাৎ সংসদের 2 কক্ষেই কিন্তু এই ওমেন্স রিজার্ভেশন বিল পাস হয়ে গেল। স্লাইড 2তে দেখুন, এই যে ওমেন্স রিজার্ভেশন বিল আনা হলো, পাস হলো, ধরুন এই মুহূর্তেই যদি এটা এফেক্টিভ হতো তাহলে ব্যাপারটা কি হতো। লোকসভাতে সর্বমোট সদস্য সংখ্যা হচ্ছে 542, এর 33% অর্থাৎ 1/3 যদি মহিলাদের জন্য রিজার্ভেশন রাখা হয়, তাহলে মহিলাদের সংখ্যা দাঁড়াচ্ছে 181, এবং অ্যাট প্রেজেন্ট লোকসভাতে মহিলার সদস্যের সংখ্যা 78। অর্থাৎ এই মুহূর্তে বিলটা যদি রূপায়িত হয় তাহলে 78 থেকে 171, 103 জন মহিলা সাংসদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। হিউজ বিল। আগে এর আইনগত ব্যাপারটা একটুখানি আলোচনা করে নিই, তারপরে অন্যান্য ব্যাপার। এই যে মহিলাদের জন্য যে বিল, এটা যে শুধু সংসদের ক্ষেত্রে হচ্ছে তা নয়, দেশে 32টা অ্যাসেম্বলি আছে, সেখানেও কিন্তু এটা একইভাবে প্রযোজ্য। স্লাইড 3 দেখুন, ইম্প্যাক্টস অফ দ্য বিল ইন স্টেট অ্যাসেম্বলিজ। আমাদের 32টা যে বিধানসভা আছে তার সর্বমোট এমএলএ সংখ্যা হচ্ছে 4123।
তো এর 1/3 33% হচ্ছে 1374, কিন্তু বর্তমানে এমএলএদের সংখ্যা হচ্ছে মাত্র 418। অর্থাৎ 408 এই বিল এই মুহূর্তে রূপায়িত হলে 418 এমএলএর জায়গাতে কিন্তু 1374 জন মহিলা এমএলএকে আমরা দেখতে পারব। স্লাইড 4-এ আসুন। একটা নির্ভরযোগ্য ডাটা কম্পাইলেশন। এতে দেখা যাচ্ছে যে যে ভারতে যে কটা স্টেট আছে তাতে সমস্ত স্টেট ওয়াইজ যে সাংসদ এবং এমএলএদের সংখ্যা এবং তাতে মহিলা এবং পুরুষদের সংখ্যাটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে উইথ পার্সেন্টেজ। প্রথমে দেখুন রয়েছে উত্তরপ্রদেশ। প্রথমে দেখুন লোকসভা 543 জন মেম্বার, তার মধ্যে 484 জনই হচ্ছেন পুরুষ আর 59 জন হচ্ছেন মহিলা। অর্থাৎ 543-এর মধ্যে 59 হচ্ছে মহিলা, 11% হচ্ছে মহিলাদের পার্সেন্টেজ। রাজ্যসভাতেও সেরকম 233 জন মনোনীত সদস্য বাদ দিয়ে বলছি, 233 জন হচ্ছে টোটাল সদস্য, তার মধ্যে 210 জন হচ্ছে পুরুষ, পার্সেন্টেজের বিচারে 90%, এবং 23 জন মহিলা, পার্সেন্টেজ আসছেন 10%। এরকম করতে করতে দেখুন ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা। ওয়েস্ট বেঙ্গলে 294 জন এমএলএ, তার মধ্যে মহিলাদের সংখ্যা হচ্ছে 260, পার্সেন্টেজে হচ্ছে 72, আর মহিলাদের সংখ্যা হচ্ছে 34, মানে 12%। এবং বলতে দ্বিধা নেই, মহিলাদের যে অনুপাত তাতে পশ্চিমবঙ্গ কিন্তু লিডিং স্টেট, বাট নট দ্য লিডার। আপনাকে দেখতে হবে রাজস্থান 12 নম্বরে। রাজস্থানে 200 জন এমএলএ, তাতে 172 জন হচ্ছেন পুরুষ, 28 জন মহিলা। এবং রাজস্থান হচ্ছে মহিলা প্রতিনিধিত্বের ব্যাপারে দেশে 1 নম্বর। এবং ইন্টারেস্টিংলি নাম্বার 2 হচ্ছে বিহার। বিহার দেখুন, হ্যাঁ 7 নম্বরে দেখুন বিহার আছে। বিহারে কিন্তু 14%, 243 জনের মধ্যে 34 জনই কিন্তু হচ্ছে বিহারে মহিলা। তাহলে বিহার কিন্তু পশ্চিমবঙ্গকে টেক্কা দিয়েছে। স্লাইড নাম্বার 5-এ আসুন। এখানে দেখাচ্ছে যে এই মহিলা বিল আনার জন্যে কনস্টিটিউশনে তো কিছু পরিবর্তন আনতে হয়েছে, যেহেতু ওটা 128 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তা কোন কোন ধারাগুলো এতে পরিবর্তিত হবে? প্রথমে আসুন 239A। এতে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরিতে এমএলএদের সংখ্যা পরিবর্তিত হবে 33%। আর্টিকেল 330, এটা হচ্ছে লোকসভার জন্যে, এবং আর্টিকেল 332 এটা হচ্ছে এমএলএদের জন্য ইন আদার স্টেটস, আদার মিনস আদার দেন দিল্লি। এখন প্রশ্ন উঠবে, স্লাইড 6-এ আসুন। প্রশ্ন উঠবে এই বিলটা কখন কার্যকরী হবে। তার জন্য একটা সংবিধান সংশোধনী আনা হয়েছে, আর্টিকেল 334A1।
দিস হ্যাজ বিন প্রপোজড। এতে কি বলছে, লেখাটা তো দেখতে পাচ্ছেন, আমি সহজে বাংলায় বলি। সেটা হচ্ছে, এই বিল যখন পাস হয়ে যখন আইনে পরিণত হবে, তারপর যে সেন্সাস হবে, সেই সেন্সাসের ওপর ভিত্তি করে ডিলিমিটেশন একটা কমিশন বসবে। সেই এগুলো ব্যাখ্যা করব কি ডিলিমিটেশন মানে কি। এই ডিলিমিটেশন হয়ে যাওয়ার পরে সমস্ত যে আসন বিধানসভা এবং লোকসভা সেগুলো পুনর্গঠিত হবে, এবং তারপরে এই বিল 1/3 কার্যকরী হবে। অর্থাৎ কেউ যদি ভাবেন যে 2024 সালের ইলেকশনে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত, তিনি কিন্তু নিদারুণ ভুল করছেন। ব্যাখ্যা করি ব্যাপারটা কি। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটি সেন্সাসের পর আমরা জানি যে 2001, 2011, 2021 এইভাবে কিন্তু আমাদের সেন্সাসগুলো হয়ে থাকে। 2000 লাস্ট যে সেন্সাস ঘটেছে সেটা হচ্ছে 2011-তে। তারপরে 2021-এ হওয়ার কথা ছিল, কোভিডের জন্য হতে পারেনি, যদিও বাজেট বরাদ্দ হয়ে গিয়েছিল 3700 কোটি টাকার ওপরে কিন্তু এই সেন্সাসের জন্য বরাদ্দ করা হয়েছিল। যাই হোক, তা এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে 2024-এর মাঝামাঝির আগে কিন্তু 2021-এ হতে যাওয়া সেন্সাস কিন্তু পিছিয়ে গেল 2024-এর মার্চ পর্যন্ত। সেন্সাসের রিপোর্ট তৈরি হওয়ার পর ডিলিমিটেশন হবে। হোয়াট ইজ ডিলিমিটেশন? ডিলিমিটেশন মানে হচ্ছে যে সেন্সাস যেমন প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, তহসিল থেকে শুরু করে মহল্লা বা যে বিভিন্ন যে কেন্দ্র ওয়ারি যে হিসাবগুলো রয়েছে, ভোটারের হিসাব, তাতে কাস্ট অনুযায়ী, জেন্ডার অনুযায়ী যে নানা রকমের যে ভোটারের যে বিন্যাস, সেগুলোকে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা, একটা স্টাডি করার জন্য একটা কমিশন গঠন করা হয়, তার নাম হচ্ছে ডিলিমিটেশন কমিশন। প্রতিটি সেন্সাসের পরেই এই কমিশন বসার কথা। তারা কিন্তু পুরনো আসনগুলোকে ভেঙে নতুন আসন কিভাবে কি তৈরি করা যায়, তার যে জিওগ্রাফিক সীমানা, এই সমস্তগুলো কিন্তু সেখানে সাজেশন রেকমেন্ড করা হবে, এবং এই রেকমেন্ড গেজেট অফ ইন্ডিয়াতে প্রকাশিত হবে। তারপরে সাধারণ মানুষের কাছ থেকে এ ব্যাপারে মতামত চাওয়া হবে, এবং এই মতামত পাওয়ার পরে যে ফাইনাল যে অর্ডারটা বেরোবে সেটা কিন্তু বাইন্ডিং। সেক্ষেত্রে কিন্তু কোনো কোর্ট অফ ল, ইভেন সুপ্রিম কোর্ট অথবা সংসদ, কেউই কিন্তু এই ব্যাপারে আর কোনো রকম প্রশ্ন করতে পারবে না। এই যে ডিলিমিটেশন, এই ডিলিমিটেশন কমিশনের মাথাতে থাকেন একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি, এবং কমিশনের বাকি 2 সদস্য হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার এবং আরেকজন ইলেকশন কমিশনার। 3 জনের তো কমিশন, 3 জনের মধ্যে 2 জন এখানে থাকবেন, তার মধ্যে একজন অতি অবশ্যই চিফ ইলেকশন কমিশনার। এবং এর যেহেতু নির্দিষ্ট, এটা যেহেতু কোনো পার্মানেন্ট বডি নয়, সেই জন্যে ইলেকশন কমিশন থেকে লোকজন নিয়ে এসেই কিন্তু এই ডিলিমিটেশন ব্যাপারটাকে চালনা করা হয়, মানে তার যে স্টাফ এইখান থেকে নিয়ে আসা হয়। এবং এই ডিলিমিটেশন করতে মোটামুটি 3 থেকে 4 বছর সময় তো লাগবে। অর্থাৎ 2004-এর পরে সেন্সাস হতে মিনিমাম 2 থেকে 2.5 বছর, মানে 2026-27 চলে গেল। তারপর ডিলিমিটেশন হবে। এই ডিলিমিটেশন হয়ে যাবার পর, ডিলিমিটেশন হতে মোটামুটি আরও 3 থেকে 4 বছর, মানে 7-8 বছর, মানে 24 থেকে 7-8 বছর, মানে 32। ততদিনে কিন্তু আরও 2টো লোকসভা ইলেকশন কিন্তু পেরিয়ে যাবে।
অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে এই বিলকে রূপায়িত হতে কিন্তু আমরা দেখব না। এবং এই যে বিল, ধরে রাখা যাক 2034 সালে এই বিলের অনুযায়ী মহিলাদের জন্য 33%-এ প্রথম ইলেকশনটা হলো। তার 15 বছর পর কিন্তু এই মহিলাদের জন্য যে সংরক্ষণের যে বিল, সেটা কিন্তু অটোমেটিক্যালি উঠে যাবে যদি না একে কোনো এক্সটেনশন দেওয়া হয়। স্লাইড 7 আসুন। দেখুন যে সরকার যারা বিলটা এনেছেন তাদের তো একটা নির্দিষ্ট লক্ষ্য মাথায় রেখেই তো বলেছেন, যে মানে এনেছেন যে এই বিলটা কেন। এরা বলছেন যে বিকশিত ভারত বলে যে একটা কনসেপ্ট, 1947-এর স্বাধীনতার পরে 100 বছর 247-এর নতুন বিকশিত ভারত হবে, যেখানে মহিলাদের সংখ্যা বা মহিলাদের পার্টিসিপেশন ইন দি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার উইল বি অ্যাট পার উইথ মেন, বা তাদের পার্টিসিপেশনকে আরও বাড়ানোর জন্যে কিন্তু এই একটা বিকশিত ভারত, সেই অনুযায়ী কিন্তু তারই একটা অঙ্গ হিসাবে কিন্তু এই বিলটা নিয়ে আসা হয়েছে। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আরেকটা বলা হচ্ছে যে নারী শক্তিকে সামনাসামনি নিয়ে আসা। স্লাইড 9 দেখুন। এবং সরকারের যে কনক্লুশন সেটা কি, while women participate substantively in panchayat raj institution and municipal bodies, but their representation in state legislatures as well as in the parliament is still very limited. পঞ্চায়েতে প্রায় 15 লক্ষ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি মিলিয়ে প্রায় 15 লক্ষ মহিলা জনপ্রতিনিধি আমাদের দেশে আছেন, কিন্তু তুলনায় মহিলাদের সংখ্যা পার্লামেন্টে বা অ্যাসেম্বলিগুলোতে কিন্তু খুবই কম। তার মধ্যে রাজ্যওয়ারি একটা হিসাব তো দিয়েই দিয়েছে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন রকম আইনগত ব্যাপার। এরপরে একটু অন্য আলোচনাতে আসা যাক। সেটা হচ্ছে যে এই মহিলা বিলের উপযোগিতা কি। অনেকে বলছেন যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট হয়, অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন হয়। তাহলে আজকে যদি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যদি মহিলাদের পার্টিসিপেশন দেখি, বা অনুন্নত আফ্রিকা বা ল্যাটিন আমেরিকাতে যদি তাদের রেশিও দেখি, তাহলে দেখব যে টোটাল 192টা দেশের যে স্ট্যাটিস্টিক্স নিয়ে আসা হয়েছে, কম্পাইল করা হয়েছে, মহিলাদের আনুপাতিক প্রতিনিধিত্ব যদি সেইভাবে হিসাব কষা হয়, তাহলে 192-এর মধ্যে ভারতের স্থান হচ্ছে 149। ভারতে যে দুটো পার্লামেন্টের যে কক্ষ, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা, তাতে একটাতে আছে 12.5%, লোকসভাতে আছে 12.5%, আর লোকসভাতে হচ্ছে 12.5%, আর রাজ্যসভাতে হচ্ছে 11.5%। তুলনায় যদি পৃথিবীর যে উন্নত যে দেশগুলো আছে, যদি তাদের কথা যদি আমরা ভাবি, তাহলে দেখব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা
তার প্রতিনিধিত্ব কীরকম, সেখানে তো আপনারা জানেন যে সেখানে আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সেনেট। ইউএসএতে মহিলাদের আনুপাতিক যে প্রতিনিধিত্ব সেটা হচ্ছে 23.6%, আর আরেকটাতে হচ্ছে 23.5%, অর্থাৎ ভারতের ডাবল। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, ধরুন একটা মোজাম্বিক বলে একটা কান্ট্রি আছে, মোজাম্বিকে মহিলাদের প্রতিনিধিত্ব হচ্ছে 40%, নিউজিল্যান্ডেও 40%, নরওয়েতেও 40%, স্পেনে 41%। কিন্তু যদি আবার দেখেন ইথিওপিয়া, সেখানে হচ্ছে 38%, ইকুয়েডর 38%। এই যে বললাম, এরা সবাই ভারতের থেকে এরা অনেকটা এগিয়ে মহিলাদের যে আনুপাতিক প্রতিনিধিত্ব। তাহলে একটা কোশ্চেন উঠতেই পারে যে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ালে কি সে দেশের সর্বাঙ্গীন উন্নতি হয়? অনুন্নত দেশেও মহিলাদের যে পরিমাণ পার্টিসিপেশন, আবার উন্নত দেশগুলোতেও মহিলাদের পার্টিসিপেশন, ফারাক কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। কারণ একটা দেশে যে কৃষ্টি, কালচার, মোরালিটি, ডেডিকেশন অফ দি গভর্নমেন্ট, কালচার, এইগুলোর ওপর ব্যাপারটা নির্ভর করে না নারী পুরুষ এসবের ওপর সে দেশের প্রশাসনিক যে কোয়ালিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনটা জেন্ডারের উপর নির্ভর করে? আমার উত্তর জানা নেই। যারা বিল এনেছেন তারা তাদের বক্তব্য বলেছেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, যেভাবে বিলটা পাস হয়েছে, যে সংখ্যাধিক্যে, তাতে দেখা যাচ্ছে সবাই তো এর পক্ষে। কিন্তু সত্যি সত্যি এই যে মহিলা বিল, এটা পাস হলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও তো নানা রকম বিরোধ লেগে। ধরুন যে ব্যক্তি গত 5-7টা ইলেকশন নির্বাচনে দাঁড়িয়েছেন, হয়তো জিতেওছেন, টানা জিতেছেন, অথবা তিনি নিয়মিত ক্যান্ডিডেট, মহিলা বিল হলে তাদের অনেককেই তো জায়গা ছাড়তে হবে। তখন পাওয়ারের যে ব্যালেন্সটা জেনারেল দেখা গেছে যে রিজনাল পার্টিগুলো কিন্তু আগে এর প্রচণ্ড বিরোধিতা করত। যে কোনো কারণেই হোক, এবারে রিজনাল পার্টিগুলো সেভাবে কোনো বিরোধিতার মধ্যে যায়নি। তো মহিলাদের ক্ষমতায়নের জন্য কি পার্লামেন্টে এই ধরনের রিজার্ভেশন না থাকলে কি মহিলাদের উন্নতি হয় না? অথবা মহিলাদেরকে যদি আনতেই হয়, আরেকটাও তো রাস্তা ছিল। যেমন প্রতিটি দলকে যদি নির্দেশ দেওয়া হয় যে তোমার ক্যান্ডিডেটের সংখ্যা, মহিলাদের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু টোটাল ক্যান্ডিডেটের 33% হতেই হবে। মানে কোনো একটা কেন্দ্রের সমস্ত মহিলা প্রার্থী হওয়ার বদলে যদি দলগুলো যদি তাদের ক্যান্ডিডেটদের মধ্যে যদি 1/3 করে যদি তাদের মহিলাদের জন্য যদি সংরক্ষণ রাখতো, এমন তো হতেই পারে অনেক যোগ্য পুরুষ হয়তো নির্বাচিত হবেন না, যেহেতু তার সিটটা মহিলাদের জন্য রিজার্ভ করা আছে। কাজেই কোনো একটা বিলের সব কিছু যেমন প্লাস হয় না, তার বেশ কিছু মাইনাসও থাকে। আপনাদের কি মতামত? কমেন্ট বক্সে মতামত আহ্বান করছি। যদি এপিসোডটা ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন। নমস্কার।